মোহনলাল বাবু ঘরের ভেতরে শুয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ শত কাকের একসাথে তারও স্বরে চিৎকার শুনে চমকে ওঠেন। এই কি কাণ্ড রে বাবা, রাতের বেলায় কাক ডাকে কেন? মোহনলাল বাবু স্ত্রীও ঘুম থেকে উঠে পড়েন। চমকে ওঠেন তিনি। এত কাকের একসাথে কা কা চিৎকারে ভয় পেয়ে থরথর করে কাঁপতে থাকেন। অমঙ্গল, বুঝলে? অমঙ্গল কিছু হতে চলেছে মনে হয়, তাই জন্যই এত কাকের চিৎকার। রাত্রেবেলা কখনো কাক ডাকতে শুনেছো? আরে তুমি থামো তো, যত সব উল্টো পাল্টা কথা। দেখি, দাঁড়াও। মোহনলাল বাবু বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরোতেই তিনি দেখেন বাড়ির পাশে বড় আম গাছটায় বসে আছে অনেক অনেক কাক। তারাই চিৎকার করে যাচ্ছে অনবরত। গিন্নিমা বেরিয়ে আসার সময় হঠাৎ শুনতে পায় এক করুণ কান্নার আওয়াজ মেয়ের ঘরের ভেতর থেকে। এই খুকি, খুকি, এই খুকি, কি হয়েছে? কান্নাকাটি করছিস কেন খুকি? দরজায় কয়েকবার আঘাত করার পরেও দরজা খোলে না। দরজার কাছে দাঁড়িয়ে থাকেন গিন্নিমা। এবার হঠাৎ করেই শুনতে পান, কি করে বল, কি দিয়ে আমার খিদে মেটাবি? এতদিন আমাকে তোরা অভুক্ত রেখেছিস, এবারে কিছু খেতে দে, কিছু খেতে দে, নয়তো কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। খেতে দে আমাকে, খেতে দে, খেতে দে। হুম হুম হুম। এই দেখো, মধ্য কলকাতায় মঠ লেন রাস্তার ধারেই আছে এক তান্ত্রিকের বাড়ি, তারানাথ জ্যোতিষী। আগে নাম শোনোনি নিশ্চয়ই। চলো চলো, হাতটা দেখি আসি। দেখো ভাই, তুমি তো জানো আমার ওসবে বিশ্বাস নেই। আরে গিয়ে দেখলে ক্ষতি কি? পকেটে কিছু খুচরো পয়সা আছে, হয়ে যাবে। বলছো? তাহলে চলো। আর কি কি লেখা আছে বলো তো? হস্তগণনা, কুষ্টি বিচার করা হয়। তাছাড়াও অপশক্তির কোপ থেকে বাঁচতে হলে আজই চলে আসুন। আমি আর কিশোরী চলে গেলাম মধ্য কলকাতার মঠ লেনের সেই রাস্তার ধারের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে দেখি একটা ছোট্ট সাইনবোর্ড ঝুলছে। তাতে লেখা আছে, তারানাথ তান্ত্রিক হস্তবিচারক। হাত দেখিয়া কুষ্টি বিচার করা হয়, গ্রহ শান্তি করা হয়, কবচ অপশক্তির কোপ থেকে বাঁচাবার জন্য দেয়া হয়ে থাকে। আজই দেখিয়া বিচার করুন। ঘরের কাছে গিয়ে টোকা মারতেই দরজা খুলে দিল 18 বছরের একটি মেয়ে। আসুন আসুন, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকে পড়লাম আমি আর কিশোরী। বসতে বলতেই আমরা দুজনে খাটিয়ায় বসে পড়লাম। দেখলাম ঘর থেকে বেরিয়ে এলেন 55 বছরের কাছাকাছি এক বৃদ্ধ। আপাত মস্তক আমাদের দুজনকেই দেখতে লাগলো। তারপরে আমাদের দুজনকে চমকে দিয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, তাই তো? 1325 সাল। আর আপনার বিবাহ হয়েছে 1327 সালের 15ই শ্রাবণ। কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না। আপনার এমন হলো কেন? আমি চমকে উঠেছিলাম। এই কথাটা আমার পরিবারের লোকজন ছাড়া কেউ জানেই না। সেই দিন আমাদের বাড়িতে একটু গন্ডগোল হয়েছিল, তাই আমার মনে আছে। আপনার 2 ছেলে 1 মেয়ে আছে। আপনার স্ত্রীর বর্তমানে শরীর খুবই খারাপ। 13 বছর বয়সে নিশ্চয়ই আপনার উপর দিয়ে বড় ফাঁড়া গেছে। আমি মনে মনে ভীষণ পরিমাণে অবাক হচ্ছিলাম। তার একটাই কারণ, উনি যা বলছেন সব ঠিক। আমার সম্পর্কে একের পর এক কথা বলতে লাগলেন। আমার মানুষটার প্রতি সম্মান বেড়ে যাচ্ছিল। তোমাদের ঠাকুরমশাই সম্পর্কে কিছু কথা বলে রাখি। ঠাকুরমশাই ছোটবেলা থেকেই সাধু সন্ন্যাসীর সঙ্গে ঘুরে বেরিয়েছে। সেই জন্যে উনি অসীম শক্তি আর অসীম ক্ষমতার অধিকারী। তারপরে কলকাতায় এসে তিনি এই কারবার খুলে বসেছেন। অনেকেই আসতেন বিপদে পড়ে।
আমরা দুজনে বসেছিলাম। এমন সময় সেখানে হাঁপাতে হাঁপাতে একজন ভদ্রলোক এসে উপস্থিত হয়। চোখে মুখে ভীষণ ভয়, গোটা গায়ে তার রক্তাক্ত অবস্থা, কাটা ছেঁড়া। তাকে দেখে ঠাকুরমশাই ব্যস্ত হয়ে উঠলেন। এই আরে আসুন আসুন, বসুন। আপনি আপনি চলুন, আমি ভীষণ বিপদে পড়েছি, আপনি চলুন। কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? কাক, হ্যাঁ কিছু কাক আমাদের জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আপনি চলুন। আমার গিন্নির পুরোপুরি বিশ্বাস আপনি একমাত্র পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। কাল সকালে যাব। আপনি আপনি এক্ষুনি চলুন। আসলে শুনলে অবাক হবেন, কাকের উপদ্রব সন্ধেবেলা হচ্ছে, সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত। আমি আসার আগেই কাকগুলো আমাকে ঠুকরে এরকম অবস্থা করেছে, তাও আবার আপনার বাড়ি থেকে কিছুটা দূরে। তার সাথে আমার মেয়ের অস্বাভাবিক কিছু আচরণ আর বিশাল পরিবর্তন। চলুন চলুন, আমার সাথে চলুন। আমি আর কিশোরী অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই উঠে ভেতরের ঘরে চলে গেলেন আর একটা ব্যাগ নিয়ে বেরিয়ে এলেন। আমি উঠছি, তোমরা অন্য একদিন এসো। আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন উনি। তারপরে প্রায় 2 সপ্তাহের মতো কেটে গেছে। কিশোরীকে একদিন বিকেলবেলা আমি বললাম, তুমি যাবে নাকি? চলো না, অনেক দিন হয়ে গেল, ব্যাপারটা কি হলো জানতে ইচ্ছে করছে না? তুমি যাবে বলছো? তোমার বিশ্বাস হয়? যত সব ভণ্ড লোক। তোমাকে তো আগেই বলেছি, উনি যা যা বলেছেন আমার ব্যাপারে সবটাই সত্য। তাহলে চলো না, একবার যাওয়াই যাক। কিশোরীও ব্যাপারটা সম্পর্কে কৌতূহলী হয়ে পড়ে এবং আমরা দুজনে মঠ লেনের বাড়ির কাছে এসে উপস্থিত হই। দরজায় টোকা মারতেই দরজা খুলে বেরিয়ে এলেন ঠাকুরমশাই। আমি জানতাম তোমরা আজকে আসবে। এসো এসো, ভেতরে এসো। আসলে ঠাকুরমশাই, আমার জানার খুব ইচ্ছে হচ্ছিল ওই দিনের ব্যাপারটা। ভালো করেছো, বসো। তবে বলছি শোনো। বাড়ির কাছে পৌঁছতেই একটা অদ্ভুত কাণ্ড দেখলাম। বাড়ির সামনে আম গাছে অজস্র কাক বাড়ির চারিদিকে গোলা আকারে চক্রে উড়ছে। ছাদে, পাঁচিলের সব জায়গায় কাকে কাকে করে ভর্তি। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছি একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ। এক অদ্ভুত গন্ধ। আমরা কিছুটা এগোতেই কাকগুলো হঠাৎ করে মোহনলাল বাবুর উপরে ঝাঁপিয়ে পড়ল। মোহনলাল বাবুকে ঠোকরাতে শুরু করলো। কিন্তু আমাকে কিছু করতে পারেনি। কেন কেন? আমি ঘর থেকে বেরোনোর সময় নিজের শরীর বন্ধন করে নিয়েছিলাম। আসলে আমি রাত্রিবেলা যেখানেই যাই নিজের গাত্র বন্ধন করে নিই, যাতে কোনো অপশক্তি আমার উপরে প্রভাব ফেলতে না পারে। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে কালী মন্ত্র জপ করতে লাগলাম। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তে। 3 বার বলার পরে আস্তে আস্তে কাকগুলো সরে গেল। আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখি 45 বছরের এক মহিলা মাটির উপরে বসে কান্নাকাটি করছে, আর তার পাশে বসে হাসছে। না, হাসছে বলা ভুল হবে, কান্নাকাটি করছে বলা যায়। অদ্ভুত রকমভাবে কাঁদছে একটা মেয়ে। তার বয়স বোঝার উপায় নেই। শরীরে অদ্ভুত রকমের অসুস্থতা, শরীর শুকিয়ে গেছে, শরীরের চামড়াগুলো ঝুলে পড়েছে, চুল উস্কো খুস্কো। আমি মোহনলাল বাবুর দিকে তাকাতেই উনি বললেন, দে আমাকে খেতে দে, খেতে দে, আমাকে খেতে দে বলছি, খেতে দে। ঠাকুর মশাই, এটা আমার মেয়ে, আমার মেয়ে। আমি অবাক হয়ে গেলাম। দেখে তো মনে হচ্ছে রোগে জরাজীর্ণ হয়ে যাওয়া 55 বছরের কোনো বুড়ি। আমার উপস্থিতি অনুভব করে গিন্নিমা আমার দিকে উঠে এলেন, লুটিয়ে পড়লেন আমার পায়ে। আমার মেয়েকে বাঁচান ঠাকুর মশাই, আমার মেয়েকে বাঁচান। আপনার নাম অনেক শুনেছি। কিন্তু কি হয়েছে আমাকে একটু না বললে আমি বুঝবো কি করে?
আমি কথা বলছিলাম, এমন সময় মেয়েটা হঠাৎ করে উঠে ঘরে ঢুকে যায় আর দরজা লাগিয়ে দেয়। দরজার ওপাশ থেকে গুরু গম্ভীর গলায় বলে, চলে যা, চলে যা, তুই চলে যা এখান থেকে। কেন এসেছিস? তুই চলে যা এখান থেকে, চলে যা বলছি, যা। আসলে আমার মেয়ের বয়স 18, কিন্তু এখনো ওকে দেখলে তা বোঝার উপায় নেই। 10 দিন আগে থেকেই আমি একটা অদ্ভুত পরিবর্তন ওর ওপর লক্ষ্য করি। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেয়, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন যত্নে রাখাও বন্ধ করে দেয়, সাদা কাপড় পরতে শুরু করে। আমি কয়েকবার এটা নিয়ে বলায় আমার উপর রেগে যেত, আমাকে আক্রমণ করতে তেড়ে আসে। এরপর থেকেই তো আসল ব্যাপারটা শুরু হয় রাতের বেলা। গাছে কাক আসা উপস্থিত হয়। প্রথম ব্যাপারটা নর্মাল হলেও আস্তে আস্তে দিন যত বাড়তে থাকে কাকের আগমন বাড়তে থাকে। সূর্যাস্তের পর আসে আর সূর্যোদয়ের সাথে সাথেই চলে যায় বলা ভুল হবে, যেন কর্পূরের মতো উবে যায়। আর কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমি আর আমার স্ত্রী ঘর থেকে বেরোলেই এই কাকের উৎপাত বেড়ে যায়। আর আমার মেয়ে সারাদিন যেন বিড়বিড় করে কি একটা বলে। ওর আমাদের উপরে কিসের জন্য যেন একটা রাগ আছে। কদিন আমার মেয়ে কিছুই খাচ্ছে না। শরীরের অবস্থা দেখে কেউ বলবে না যে ও আমাদের বাঁচান এই বিপদ থেকে, বাঁচান ঠাকুর মশাই, বাঁচান। আমি চেষ্টা করব। ততক্ষণ আমি বুঝতে পেরে গিয়েছিলাম এটা আসলে ধূমাবতীর কোপ। ধূমাবতী এই নাম প্রথম শুনলাম। এ কি কোনো অপদেবী? অপদেবী নয়, পার্বতী রুদ্র রূপ। তো শোনো, ধূমাবতী হলেন 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা, মাতা পার্বতীর রুদ্র রূপ। কৈলাসে মহাদেব যখন ধ্যানমগ্ন ছিলেন, মাতা পার্বতীর বড্ড ক্ষুধা পায়। ক্ষুধা নিবারণের জন্য কিছুই ছিল না, অবশেষে রেগে মহাদেবকেই গিলে খান। নিজের স্বামীকে গিলে খাওয়ার জন্য বিধবার বেশ ধারণ করেন। তিনি অপরিষ্কার থাকেন, শ্মশানে থাকেন, আর বাহন হিসাবে থাকে কাক। এই সবেই বোঝা যাচ্ছিল এটা মাতা ধূমাবতীর কোপ, কিন্তু প্রশ্ন হলো কেন, সেটাই আমাকে বুঝতে হতো। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। হঠাৎ কাকের তারস্বরে চিৎকারে উঠে বসি। শুনতে পাই এক অদ্ভুত পৈশাচিক হাসি আর কান্নার মিলিত রূপ। নিচের ঘরে নামতেই পূজার মায়ের ঘরের কাছে এসে থেমে যাই। দেখি গিন্নিমাও সেখানে দাঁড়িয়ে আছে। চুপ কর মা, চুপ কর। সে কি পাশবিক চিৎকার, যেন কেউ কষ্ট দিচ্ছে, যেন কেউ মারছে, ধরছে। যন্ত্রণায় আছাড় খেলে যেমন কেউ করে সেই রকমই আওয়াজ হচ্ছে অনবরত। হ্যাঁ, আমি আস্তে আস্তে দরজার কাছে গেলাম, মাকে বললাম, আপনি সরে যান। চলে যা, তুই এখান থেকে চলে যা বলছি, চলে যা। আমার ভীষণ খিদে। ততক্ষণে আমি এই দরজা 2বার ধাক্কা দিয়েছি। দ্বিতীয়বারের ধাক্কা জোরে দিতেই দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করি। দেখি সে বাতাসে ভাসছে। পেছন দিক থেকে তাকে আমরা দেখতে পাচ্ছিলাম পা দুটো উল্টো। হ্যাঁ, হঠাৎ করে এসে ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। দেখতে পেলাম পূজার চোখ রক্তবর্ণ। সে কি ভয়ঙ্কর চেহারা! হ্যাঁ, চুলগুলো বাতাসে উঠছে, বাতাসে ভেসে ভেসে বলে বেড়াচ্ছে, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। কি থেকে যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি আবারও মা কালীর মন্ত্র জপ করতে লাগলাম। হ্যাঁ, মন্ত্র পড়তে পড়তে আমি কমণ্ডলী থেকে জল নিয়ে ছিটিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ধপাস করে পড়ে গেল। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा दात्री स्वाहा स्वाधा नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा दात्री स्वाहा स्वाधा नमस्तुते। আমাকে বাঁচাও,
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারপরেই অজ্ঞান হয়ে গেল। আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলাম। নিজের ঘরে গিয়ে চোখ বন্ধ করে একবার মনে মনে ধ্যানে বসলাম। প্রথমে চন্দ্র দর্শন করলাম। চন্দ্র দর্শনটা কি ঠাকুর মশাই? এই ব্যাপারে একদিন বলবো, এখন তোমরা এই ঘটনাটা শোনো। চন্দ্র দর্শন করার পরে আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকার সাথে সাথেই দেখতে পেলাম চোখের সামনে পূজা মাকে। পূজা মা দুপুরবেলা খাবার খেতে খেতে হেঁটে চলেছে একটা রাস্তা দিয়ে। হ্যাঁ, রাস্তার পাশে একটা ভগ্নপ্রায় মন্দির, কিন্তু সেখানে কোনো দেবী নেই। সে মন্দিরের চাতালে বসে খেতে শুরু করেছে সে খাবার, আর খাবারের উচ্ছিষ্ট অংশগুলো মন্দিরের ভেতরে ফিকে ফেলে দিচ্ছে। আমি বুঝতে পারলাম পূজা মায়ের এই কাণ্ডের সাথে মন্দিরের কোনো যোগ আছে। তখনই গিন্নিমা আর মোহনলাল বাবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আচ্ছা গিন্নিমা, 1 সপ্তাহ আগে আপনার মেয়ে কোথাও গিয়েছিল? 1 সপ্তাহ আগে ও তোর পিসির বাড়ি গেছিল। আচ্ছা, ওখানে কোনো মন্দির আছে কি? আমি তো জানি না। হ্যাঁ, আমার বোনের বাড়ির পাশে একটা পুরনো মন্দির আছে, তবে কখনোই ওই মন্দিরে কোনো দেবী মূর্তি পাওয়া যায়নি। ডাকাতেরা দেবী মূর্তি ভেঙে চুরে লুটপাট করে নিয়ে গেছে। মন্দিরের আশেপাশেও কেউ যায় না। ছোটবেলায় আমার শালাবাবু শুনেছিল ওই মন্দিরে নাকি এক অদ্ভুত দেবীর পূজা হতো। সাদা কাপড় পরিহিতা, দেখে মনে হবে বহুত কষ্টে আছে, জরা জীর্ণ রুগ্ন, কাকের পিঠে বসে আছে। আসলে আপনার মেয়ের উপরে ধূমাবতী দেবীর কোপ পড়েছে। ওই মন্দিরটা ধূমাবতী দেবীর। এখন উপায়? উপায় আছে, অবশ্যই আছে। কালকেই আমি ধূমাবতী দেবীর পূজা করব। পরদিন সকালবেলা প্রথমে গঙ্গা স্নান করে গঙ্গা মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করলাম। মূর্তি তৈরি করার সাথে সাথেই তার আশেপাশে এসে উপস্থিত হলো অনেক 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 কাক। এই প্রথম দিনের বেলায় একসাথে দেখলাম এত কাক। তারা কা কা করে তারস্বরে ডাকতে লাগলো। আমি ধূপ ধুনা সহযোগে পূজা আরম্ভ করতে লাগলাম। অবশেষে মা প্রসন্ন হলেন। আমি তোর সেবায় প্রসন্ন হয়েছি। বল বল, তোর কি চাই? অতটুকু বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও মা। ও আমার মন্দিরে বসে খাবার গ্রহণ করেছে, আর আমি অভুক্ত ছিলাম। ও জানতো না যে এটা তোমার মন্দির মা। শান্ত হও মা, ক্ষমা করে দাও। অতটুকু বাচ্চা মেয়ে খুব কষ্টে আছে মা। মা গো, আমাকে ওই মন্দিরে প্রতিষ্ঠা করে নিষ্ঠা সহযোগে ভোগ দিতে হবে। আমার ক্ষুধা নিবারণ করতে হবে। ও কি পারবে? অবশ্যই পারবে। তারপরে মোহনলাল বাবুর সাথে কথা বলে আমরা মোহনলাল বাবুর বোনের বাড়ি যাই। মন্দিরের সামনে গিয়ে লক্ষ্য করি সে মন্দিরের চারিদিকে অনেক কাক বসে আছে। গ্রামের মহিলারা একটু অসুস্থ, রোগা, জরাজীর্ণ, একটু অগুছালো। এ কি অবাক কাণ্ড! দেখছি মহিলারা আমার মেয়ের মতো হয়ে গেছে। মা ধূমাবতীর পূজা করলেই সব কেটে যাবে, আবার সব স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এই গ্রামের বয়স্ক ব্যক্তির সাথে আমাকে কথা বলতে হবে। গ্রামের সব থেকে বয়স্ক বুড়িমার সঙ্গে কথা বলি এবং গ্রামের সকলের সাথে কথা বলে আমরা মন্দির পুনর্নির্মাণের ব্যবস্থা করি। তারপর একটা ভালো দিন দেখে সেই মন্দিরের পুনর্নির্মাণ করা হয়। গ্রামের বয়স্কদের অনুমতি নিয়ে এবং বয়স্কদের কথা মতো সেখানে ধূমাবতী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং পূজা নিষ্ঠা সহযোগে বিভিন্ন রকমের ফল নৈবেদ্য, বিভিন্ন আহার সহযোগে নিষ্ঠার সাথে মাতা ধূমাবতীর পূজা করেন। আস্তে আস্তে গ্রামের সমস্ত মহিলারা ও পূজা স্বাভাবিক হয়ে যায়। বড় অদ্ভুত ঘটনা তো। তোমার বিশ্বাস হয়নি সেটা আমি বুঝতে পারি, তবে আমি আপনার যা ক্ষমতা অনুভব করেছি আমি বিশ্বাস করি ঠাকুর মশাই। আমাদের এই জগতে বিশ্বাসের উপরে যে কত কি আছে সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। যাই হোক, আপনার কাছ থেকে একটা ভালো গল্প শোনা গেল। আজ উঠি, অনেকটা পথ আবার যেতে হবে তো।